গুড মর্নিং। এর আগের দিন আমরা জেনেছিলাম রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে বেশ কয়েকটা জিনিস, যেমন উদাহরণগুলো রাসায়নিক সমীকরণ, সমতা বিধান, সমিত সমীকরণ। আজকে আবার জানবো যে রাসায়নিক বিক্রিয়া কত প্রকার। যদিও এর আগে জেনেছিলাম তাপের দিক দিয়ে দুই প্রকারের, তাপদায়ী আর তাপগ্রাহী। আজকে আমরা জানবো এছাড়াও রাসায়নিক বিক্রিয়া হচ্ছে আরো 4 প্রকারের। রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া 4 প্রকার। প্রথমটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। এটার আরেক নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া। 2 নম্বর হচ্ছে বিয়োজন বিক্রিয়া। 3 নম্বর প্রতিস্থাপন বিক্রিয়া। আর 4 নম্বর হচ্ছে বিনিময় বিক্রিয়া। তাহলে প্রথমটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া আর বিনিময় বিক্রিয়া। এবার প্রত্যেকটা বিক্রিয়া সম্পর্কে আমরা জানবো এবং তাদের উদাহরণগুলো দেখব। এছাড়াও বেশ কয়েকটা বিক্রিয়া আছে, সেগুলো আমি পরে আলোচনা করে দিচ্ছি। তাহলে প্রথমে জানবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া থেকে। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়াতে বলবো যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে বা বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে, সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। যেমন হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিন দুটো কি হলো, যুক্ত হলো, H2HCl তৈরি করলো। তাহলে এটাকে বলবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। যে একাধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন ধর্মের যৌগ তৈরি করে, তাকে বলবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। তাহলে আরেকবার সংজ্ঞাটা, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, তাহলে সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়াকে বলা হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। তাহলে এটা 1 নম্বর। 2 নম্বর বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া বলা হবে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় একটি মাত্র বিক্রিয়ক ভেঙে গিয়ে একাধিক বিক্রিয়াজাত পদার্থ তৈরি করবে। তাহলে একটি বিক্রিয়ক হবে যেমন CaCO3 চুনা পাথর ভেঙে গিয়ে CaO প্লাস CO2 তৈরি করলো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে বিয়োজন মানে হচ্ছে বিয়োগ করা বা বাদ দিয়ে দেওয়া বা ভেঙে যাওয়া। তাহলে এটা কি হলো, বিয়োজন হলো যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় একটি মাত্র বিক্রিয়ক ভেঙে গিয়ে একাধিক বিক্রিয়াজাত পদার্থ তৈরি করবে, তাকে বলা হবে বিয়োজন বিক্রিয়া। 3 নম্বর হচ্ছে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায়, এটা একটু বোঝার আছে, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় কোন মৌলের পরমাণু বা মূলক অন্য কোন যৌগের পরমাণু বা মূলককে সরিয়ে দিয়ে তার জায়গা যদি বা তাকে প্রতিস্থাপিত করে দিয়ে তার স্থান যদি দখল করে, তাহলে তাকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন দেখো এখানে Fe প্লাস ZnSO4 দিয়ে তৈরি করলো FeSO4 প্লাস Zn। তাহলে এখানে দেখো যে Fe টা কি ছিল, আলাদা ছিল, বা এটা মৌলের পরমাণু ছিল, ফেরাস বা ফেরাম মৌলের পরমাণু। সেটা কি করলো, এই একটা যৌগ আছে জিঙ্ক সালফাইড, তাহলে জিঙ্ক সালফেট থেকে জিঙ্ককে সরিয়ে দিল, তাকে তার স্থান বদল করে দিল বা তাকে প্রতিস্থাপিত করে দিল। তাহলে তাকে প্রতিস্থাপিত করে দিয়ে তার জায়গা দখল করে নিল এবং সেটা আলাদা করে দিল। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটাকে বলা হবে
প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আরেকবার, যে রাসায়নিক বিক্রিয়ায় কোন মৌলের পরমাণু বা মূলক কোন যৌগের মধ্যের পরমাণু বা মূলককে সরিয়ে দিয়ে বা তাকে প্রতিস্থাপিত করে দিয়ে তার জায়গা দখল করে নতুন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে তাকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে যেটা আছে 4 নম্বর, সেটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। বিনিময় বলতে আমরা সাধারণত বুঝতে পারছি যে লেনদেনের ব্যাপার আছে, যে অন্যজনকে দিবে, তার কাছ থেকে অন্য কিছু নিয়ে নেবে। তাহলে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় একাধিক যৌগের পরমাণু বা মূলক তাদের নিজেদের মধ্যে স্থান বদল করে দিয়ে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটায় তাকে বলা হবে বিনিময় বিক্রিয়া। যেমন সিলভার নাইট্রেট কে যদি আমি সোডিয়াম ক্লোরাইড দিয়ে বিক্রিয়া করাই তাহলে তৈরি করবে সোডিয়াম নাইট্রেট Ag সিলভার ক্লোরাইড। তাহলে 4 নম্বর দেখতে পাচ্ছি যে সিলভার নাইট্রেট ছিল, তার সাথে সোডিয়াম ক্লোরাইড ছিল, তারা পরস্পরের সাথে কি করলো, বিক্রিয়া করলো। এবার এর মূলক বা পরমাণু ধরে নিই, যদি এটাকে ধরি তাহলে মৌলের পরমাণু, আর এটাকে যদি ধরি তাহলে মূলক। তাহলে এটা কার সাথে যুক্ত হলো, সোডিয়ামের সাথে যুক্ত হয়ে গেল। তাহলে এই মূলকটা নিজের স্থান বদল করে দিয়ে সোডিয়ামের সাথে যুক্ত হলো। একই রকম ভাবে সোডিয়ামের সাথে যুক্ত ক্লোরিন পরমাণুটা Ag এর সাথে যুক্ত হয়ে তৈরি করলো AgCl। তাহলে এটাকে তখন বলা হবে বিনিময় বিক্রিয়া। তাহলে প্রথমটা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া, যুক্ত হলো। বিয়োজন বিক্রিয়া মানে ভেঙে গিয়ে আলাদা আলাদা হয়ে গেল। প্রতিস্থাপন বিক্রিয়া মানে একজন অন্যজনকে সরিয়ে দিয়ে তার জায়গা দখল করে নিল। আর শেষেরটা হচ্ছে বিনিময় বিক্রিয়া, যে নিজেদের মধ্যে স্থান বদল করে দিল। এছাড়াও আরো বিক্রিয়া আছে, যেমন জুতো বিক্রিয়া আছে। জুতো বিক্রিয়া আর এই বিক্রিয়াটা যেটা আছে সেটা প্রায় একই ধরনের, কিন্তু জুতো বিক্রিয়ায় কি আছে যে এখানে যে আমরা মৌল ব্যবহার করেছি, জুতো বিক্রিয়ায় সেটা যৌগ হবে। ধরো না যে সেখানে CO কার্বন মনোক্সাইড প্লাস Cl2 বা ক্লোরিন, কার্বন মনোক্সাইড বা ক্লোরিন যদি দিই তাহলে সেখানে তৈরি করবে COCl2। এটাকে বলা হবে ফসফিন বা ফসজিন, যেটা বলতে পারো। তাহলে এটা বিক্রিয়াকে বলা হবে জুতো বিক্রিয়া। এখানে কেন? কারণ এটা যৌগ আছে, এটা মৌল আছে, তারা পরস্পরের সাথে যুক্ত করে কিন্তু যৌগই তৈরি করলো, তার জন্য এটাকে বলবো আমরা জুতো বিক্রিয়া। তাহলে জুতো বিক্রিয়ার সংজ্ঞা, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় একাধিক যৌগ বা একটি যৌগ একটি মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন ধরনের যৌগ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে তাকে বলা হবে জুতো বিক্রিয়া। আর একটা বিক্রিয়া আছে যেটাকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া বলা হবে, তাহলে এটা হয়ে গেল জুতো। এবার প্রশমন বিক্রিয়া বলা হবে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তুলাঙ্ক পরিমাণ অ্যাসিড আর তুলাঙ্ক পরিমাণ ক্ষার পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি লবণ জল তৈরি করে তাহলে সেটাকে বলা হবে প্রশমন বিক্রিয়া। যেমন হচ্ছে HCl প্লাস NaOH, এটা অ্যাসিড এটা ক্ষার, পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করলো NaCl প্লাস H2O। তাহলে এটা হচ্ছে লবণ, এটা জল। তাহলে তুলাঙ্ক পরিমাণ অ্যাসিড আর তুলাঙ্ক পরিমাণ ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করলো, তৈরি করলো লবণ আর জল, এটাকে বলা হবে কোন বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া। তাহলে এটা হয়ে গেল কত প্রকারের বিক্রিয়া আমরা সেখান থেকে জানতে পারলাম। এবার আমরা জানবো যে একটা রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা বা রাসায়নিক সমীকরণ থেকে আমরা কি কি জানতে পারি আর কি কি জানতে পারবো না। তাহলে রাসায়নিক সমীকরণ থেকে আমরা কি কি জানতে পারি, প্রথমত একটা রাসায়নিক সমীকরণ নিয়ে নিব। ধরো না 2H2 প্লাস O2 দিয়ে তৈরি করলো 2H2O জল।
সমতা বিধান করার পরে আমরা রাসায়নিক সমীকরণটি নিব, তাহলে বেশি ভালো হবে। তাহলে এখানে 2H2 বলতে হাইড্রোজেন দুটো, চারটা হয়ে গেল, অক্সিজেন দুটো হয়ে গেছে। তাহলে এখান থেকে কি কি জানতে পারবো? প্রথমত জানতে পারবো যে এদের নাম জানতে পারবো, এটাকে গুণগত বৈশিষ্ট্য বলবো। যেমন রাসায়নিক সমীকরণ থেকে দুই প্রকারের জিনিস জানবে, একটা হচ্ছে গুণগত বৈশিষ্ট্য আর একটা হচ্ছে পরিমাণগত বৈশিষ্ট্য। তাহলে গুণগত বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে যে এদের নাম জানতে পারবো, বিক্রিয়কের নাম, বিক্রিয়ক পদার্থের নাম। তাছাড়া জানতে পারবো যে এটা কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া। যেমন যদি বলি এটার নাম হাইড্রোজেন, যদি না এটার নাম হাইড্রোজেনই আছে, এটা জল, এই জল বলছি, অক্সিজেন, এটা জল, তাহলে হাইড্রোজেন অক্সিজেন, তাহলে বিক্রিয়কের নাম জানতে পারলাম। এটা H2O জল, এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থের নাম। এই সমীকরণটাকে আমরা বলতে পারবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, বা এই রাসায়নিক বিক্রিয়াকে বলতে পারবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া। তাহলে এগুলো হচ্ছে গুণগত বৈশিষ্ট্য। তাহলে প্রথমত বিক্রিয়কের নাম, বিক্রিয়ক পদার্থের নাম, কোন বিক্রিয়া, তাহলে এটা গুণগত। এরপরে আসবো পরিমাণগত বৈশিষ্ট্য। পরিমাণগত বৈশিষ্ট্য, পরিমাণগত বৈশিষ্ট্যের মধ্যে আমরা জানবো যে প্রথমত যে এদের ভর কিভাবে, যে কি পরিমাণ এদের আণবিক ভর বা পারমাণবিক ভর, যাই বলো আণবিক ভর বা পারমাণবিক ভর সম্পর্কে জানতে পারবে। যেমন যদি বলি যে এখানে অক্সিজেন আছে, এটাও হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, দিয়ে তৈরি করছে জল। এবার কি পরিমাণে ভর, এদের কি পরিমাণে ভর পরস্পরের সাথে যুক্ত হয়ে কিন্তু তৈরি করলো। যেমন এর হাইড্রোজেনের পারমাণবিক ভর কিন্তু 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। তাহলে এখানে হাইড্রোজেনের কটা পরমাণু আছে? 4টা। তাহলে এখানে আমি বলবো 2 into 2। কেন 2? কারণ এই 2টা হচ্ছে এটা, আর এটা 2 মানে হচ্ছে 2 into 1। হাইড্রোজেনের দুটো পরমাণু দিয়ে তৈরি করলো 4 গ্রাম। তাহলে 4 গ্রাম হাইড্রোজেন। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 16 into 2, কারণ এটা 2 আছে, দুটো অক্সিজেন আছে, অক্সিজেনের পরমাণু। তাহলে তৈরি করলো কত? 32। তাহলে টোটাল হচ্ছে 4 + 32 সমান 36 গ্রাম। তাহলে বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়ক হচ্ছে 36 গ্রাম। তাহলে বিক্রিয়াজাত পদার্থ কত তৈরি হচ্ছে? একই রকম ভাবে 2 into 1 + 16। তাহলে 2 into 16, 2 + 16, এটা ব্র্যাকেট দিলাম কারণ এটা পুরোটা আছে 2 × 1, 2 × 1 + 16। তাহলে এটা হয়ে গেল 18। তাহলে 2 × 18 সমান 36 গ্রাম। তাহলে দেখতে পেলাম যে 36 গ্রাম বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়ক পদার্থ, আর 36 গ্রাম বিক্রিয়াজাত পদার্থ পরস্পরের সাথে কি আছে? সমান আছে। তাহলে এদের আণবিক ভর থেকে আমরা পারমাণবিক ভর, আণবিক ভর জেনে গিয়ে যদি জানতে পারি, তাহলে তাদের আমরা বুঝতে পারবো যে কি পরিমাণে ভর বা কি পরিমাণে বিক্রিয়কের ভর থেকে কি পরিমাণে বিক্রিয়াজাত পদার্থের ভর উৎপন্ন হয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। তাহলে প্রথমটা হচ্ছে যদি ভর, তাহলে ভর সম্পর্কে জানতে পারলাম। 2 নম্বর হচ্ছে যে এদের অণু সংখ্যা সম্পর্কে জানতে পারবো। যেমন হচ্ছে যে এটা কত অণু আছে? 2 অণু। তাহলে এটা 2 অণু। এটা কত অণু? 1 অণু। এর কিছু নেই, মানে কি আছে এখানে? 1 আছে। আর এটা হচ্ছে 2 অণু। তাহলে এদের অণু সম্পর্কে আমি জানতে পারছি। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে পরমাণু সম্পর্কে জানা। যেটাতে কটা পরমাণু আছে? 4টা। এটাতে কটা পরমাণু আছে? 2টো। এটাতে কটা পরমাণু আছে? 2 × 1 মানে 2টো পরমাণু আছে। তাহলে আমরা কি জানতে পারছি? তাদের ভর সম্পর্কে জানতে পারলাম, অণু সম্পর্কে জানতে পারলাম, পরমাণু সম্পর্কে জানতে পারলাম। তাছাড়া আরেকটা জিনিস জানতে পারবো যে এদের আয়তনের অনুপাত, যে 2 অনুপাত 1 অনুপাত আয়তন পরস্পরের সাথে যুক্ত হয়ে 2 অনুপাতের কি? হাইড্রোজেন, 1 অনুপাতের অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে 2 আয়তনের অনুপাতে কি তৈরি করেছে? জল তৈরি করেছে। তাহলে এদের গ্যাসীয় অবস্থা সম্পর্কে আমি
জানতে পারছি যে এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস। তাহলে এদের আয়তন কত? এটা 2 আয়তন, এটা 1 আয়তন, এটাও 2 আয়তন। তাহলে এই সমস্ত জিনিস হচ্ছে রাসায়নিক সমীকরণ থেকে জানা যায়। ভর, পরমাণু, অণু, গ্যাসীয় আয়তন বা আয়তনের গ্যাসীয় পদার্থের আয়তন সম্পর্কে। তাহলে এটা হচ্ছে এখান থেকে জানা যায় রাসায়নিক সমীকরণ থেকে। এবার কি জানা যায় না? তাহলে প্রথমত জানা যায় না যে এই যে রাসায়নিক বিক্রিয়া ঘটেছে এটাতে বাইরে থেকে চাপ, তাপ, অনুঘটক লেগেছে কিনা সেটা সম্পর্কে জানা যায় না। তাহলে প্রথমটা কি? বাহ্যিক অবস্থা বলতে পারবো, চাপ, তাপ, বৈশিষ্ট্য। তাহলে চাপ, উষ্ণতা, তারপরে অনুঘটক লেগেছে কিনা সেটা সম্পর্কে জানা যায় না। 2 নম্বর হচ্ছে যে বিক্রিয়ার তাপের পরিবর্তন হচ্ছে কিনা, মানে তাপ উৎপন্ন হচ্ছে কিনা বা তাপ লাগছে কিনা সেটা সম্পর্কে জানা যায় না। 3 নম্বর হচ্ছে যে বিক্রিয়াটি একমুখী না উভমুখী, মানে বিক্রিয়াটা শুধু হতেই আছে নাকি আবার ওখান থেকেও দ্বিতীয়বার পুনরায় তৈরি হচ্ছে। তাহলে বিক্রিয়াটি একমুখী নাকি উভমুখী সেটা সম্পর্কে জানা যায় না। 4 নম্বর হচ্ছে বিক্রিয়ার বেগ সম্পর্কে জানা যায় না, যে বিক্রিয়াটি দ্রুত হারে হচ্ছে নাকি আস্তে আস্তে ঘটছে। তাহলে বিক্রিয়ার বেগ সম্পর্কে জানা যায় না। 5 নম্বর হচ্ছে বিক্রিয়ায় যে বিক্রিয়ক পদার্থ আছে তার অবস্থা সম্পর্কে জানা যায় না। যেমন যে তার গাঢ়ত্ব কেমন আছে, সেটি তরল না গ্যাসীয় ওটা তো জানতেই পারবো তার ভৌত অবস্থা থেকে, কিন্তু তার অবস্থা বলতে সাধারণত তার গাঢ়ত্ব কেমন আছে, গাঢ়ত্ব ঠিকঠাক আছে কিনা সেটা সম্পর্কে জানা যায় না। তাহলে বেশ কয়েকটা জিনিস এগুলো আছে সেগুলো সম্পর্কে জানা যায় না। তাহলে এগুলো হচ্ছে রাসায়নিক সমীকরণের সীমাবদ্ধতা। তাহলে রাসায়নিক সমীকরণের সীমাবদ্ধতা এই দিক থেকে প্রথমত যে তার বাহ্যিক অবস্থা, অনুচাপ, উষ্ণতা, অনুঘটক এগুলো সম্পর্কে জানা যায় না। বিক্রিয়ার বেগ সম্পর্কে জানা যায় না। তারপরে বিক্রিয়ার তাপের পরিবর্তন হচ্ছে কিনা সেটা একমুখী না উভমুখী, তার ভৌত অবস্থা কেমন, গাঢ়ত্ব কেমন, এগুলো সম্পর্কে জানা যায় না। এটা তোমাদের এই চ্যাপ্টারটাও শেষ হয়ে গেল। এর পরের দিন শুরু হবে পরিবেশ বান্ধব শক্তি। কয়েকটা কথা, যেমন তোমরা মনে হয় ক্লাসটা ঠিকঠাক করে করছো না, সেটা আমি বুঝতে পারছি। যারা ভিডিওটা কতটা ভিউ হলো, এতটা স্টুডেন্ট আছে অথচ ভিডিওতে ভিউ নেই, তার মানে ক্লাস করছো না। তাছাড়া এভারেজ যেটা আওয়ার আছে যে কে কতক্ষণ দেখলো সেটা প্রায় 4 মিনিটের মতো আসছে, মানে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখছে না। এরকম করে যদি না করো তাহলে অবশ্যই পরীক্ষা যখন হবে ফাইনাল বা সেকেন্ডার পরীক্ষা হবে তখন তো পারবে না। শুধু কি রুমের মধ্যে পড়ে দিয়ে হয়ে যাবে? একটু গাইড না নিলে হবে না। অতএব ক্লাস সম্পূর্ণ করতেই হবে আর পড়াশোনা ভালো করে করবে।